ফিনটেক দুনিয়ার একটা বেশ বড় নাম পাইন ল্যাবস। তাদের আইপিও নিয়ে বাজারে আসছে, কিন্তু এই আইপিওকে ঘিরে একটা বেশ বড় প্রশ্ন তৈরি হয়েছে, যার উত্তরটা খুঁজে বের করা আমাদের সবার জন্যই খুব জরুরি। চলুন আজকের এই আলোচনায় সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হলো পাইন ল্যাবস তাদের শেষ প্রাইভেট ভ্যালুয়েশনের চেয়ে প্রায় 40% কমে আইপিও আনছে। এখন ইনভেস্টরদের জন্য এটা একটা বিরাট প্রশ্নচিহ্ন। এটা কি একটা গোল্ডেন অপরচুনিটি, নাকি এর পেছনে কোনো বিপদ লুকিয়ে আছে? তো এই পুরো বিষয়টাকে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব পাইন ল্যাবস আসলে কি, তারপর দেখব তাদের গ্রোথের গল্পটা, মানে সংখ্যাগুলো কি বলছে, আর্থিক অবস্থা কেমন, আর ভবিষ্যতে কি সম্ভাবনা বা ঝুঁকি আছে সেটাও দেখব, আর সবশেষে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। আচ্ছা, তাহলে পাইন ল্যাবস আসলে কি? বাইরে থেকে আমরা যা দেখি ওদের ব্যবসাটা কিন্তু তার চেয়েও অনেক গভীরে। চলুন ওদের শুরুর দিনগুলো থেকে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। পাইন ল্যাবসের শুরুটা কিন্তু হয়েছিল খুব সাদামাটাভাবে। 1998 সালে ওরা শুধু পেট্রোল পাম্পের জন্য পেমেন্ট সলিউশন দিত। এরপর আস্তে আস্তে ওরা রিটেল পিওএস সফটওয়্যারের বাজারে ঢোকে, আর আসল খেলাটা শুরু হয় 2012-13 সাল থেকে, যখন ওরা ক্লাউড টেকনোলজি নিয়ে আসে। আর আজ বেশ কিছু কোম্পানিকে অধিগ্রহণ করার পর ওরা শুধু ভারতে নয়, বিদেশেও একটা কমপ্লিট ফিনটেক সলিউশন প্রোভাইডার হয়ে উঠেছে। কোম্পানির আয়ের উৎসটা যদি দেখি তাহলে ছবিটা বেশ পরিষ্কার। মোট আয়ের প্রায় 70%ই আসে ওদের মূল ব্যবসা, মানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আর ট্রানজ্যাকশন থেকে, আর বাকি 30% আসে কার্ড ইস্যু করা আর অন্য যে সার্ভিসগুলো ওরা কিনেছে সেখান থেকে। তো ওরা ঠিক কিভাবে টাকা আয় করে? এর কয়েকটা রাস্তা আছে। প্রথমত, দোকানে যে পিওএস মেশিনগুলো থাকে সেগুলোর জন্য ব্যবসায়ীরা একটা সাবস্ক্রিপশন ফি দেয়। দ্বিতীয়ত, যখনই কোনো কার্ড সোয়াইপ হয় তার উপর একটা ছোট কমিশন পায়। তৃতীয়ত, অনলাইন পেমেন্ট গেটওয়ে সেট করার জন্য একটা ফি নেয়। আর সবশেষে নো কস্ট ইএমআই বা ক্যাশব্যাকের মতো যে বাড়তি পরিষেবাগুলো দেয় সেখান থেকেও আয় করে। চলুন এবার কোম্পানির গ্রোথের দিকে একটু নজর দেওয়া যাক। কিছু সংখ্যা দেখলেই বোঝা যাবে এদের ব্যবসাটা কত বড় আর কি ভীষণ গতিতে বাড়ছে। কোম্পানির গ্রোথের স্পিডটা এই একটা সংখ্যাতেই স্পষ্ট। ভাবুন একবার, মাত্র 2 বছরে ওদের প্ল্যাটফর্মের টোটাল ট্রানজ্যাকশনের ভ্যালু 4.4 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 11.42 লক্ষ কোটি টাকায়, মানে প্রায় 2.6 গুণ বৃদ্ধি। এটা থেকেই বোঝা যায় ওদের নেটওয়ার্ক কত দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু টাকার অঙ্কে নয়, লেনদেনের সংখ্যাতেও একই রকম বৃদ্ধি। অর্থবছর 2023-এ যেখানে 2.57 বিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছিল, সেখানে অর্থবর্ষ 2025-এ সেটা বেড়ে হয়েছে 5.6 বিলিয়ন, দ্বিগুণেরও বেশি। আর প্রতিটা ট্রানজ্যাকশন মানেই তো কোম্পানির জন্য আয়। আর এই বিপুল পরিমাণ লেনদেন হচ্ছে কাদের মাধ্যমে? ব্যবসায়ীদের মাধ্যমে। মাত্র 2 বছরে ওদের মার্চেন্ট নেটওয়ার্ক 5.3 লক্ষ থেকে বেড়ে 9.5 লক্ষ হয়ে গেছে। বাজারে ওদের প্রভাবটা যে কতটা বাড়ছে তা এখান থেকেই স্পষ্ট। অপারেশনাল গ্রোথ তো বেশ ভালো, কিন্তু চলুন এবার কয়েনের অন্য পিঠটা দেখা যাক, মানে কোম্পানির আর্থিক চিত্রটা কি বলছে। এখানে কিন্তু বৃদ্ধি আর লাভজনকতার মধ্যে একটা লড়াই দেখা যায়। দেখুন, একদিকে কোম্পানির রেভিনিউ গত বছর প্রায় 27% বেড়ে 2270 কোটি টাকা হয়েছে, যা খুবই ভালো খবর। কিন্তু অন্যদিকে একটা বড় কিন্তু আছে। কোম্পানি এখনও তার মূল ব্যবসা থেকে লাভ করতে পারছে না। সম্প্রতি খাতায় কলমে যে লাভটা দেখা যাচ্ছে সেটা আসলে ট্যাক্সের হিসাবের একটা এককালীন সুবিধা, মানে সত্যিকারের লাভ এখনও কিন্তু আসেনি। ব্যালেন্স শিটের ভেতরে উকি দিলে কিছু চিন্তার বিষয় চোখে পড়ে, যেমন কোম্পানির শর্ট টার্ম লোন বা ঋণ অনেক বেড়ে গেছে। বছরের পর বছর ধরে ওদের নেটওয়ার্থ নেগেটিভ ছিল, মানে ওরা প্রচুর টাকা লোকসান করেছে। যদিও সম্প্রতি এটা পজিটিভ হয়েছে, কিন্তু সেটাও অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচের কারণে। তবে হ্যাঁ, একটা ভালো দিকও আছে। ওদের এবিডা মার্জিন ধীরে ধীরে ভালো হচ্ছে, যা কোম্পানির অপারেটিং পারফরমেন্সের জন্য একটা পজিটিভ সাইন। বেশ, অতীত আর বর্তমান তো বোঝা গেল। এবার চলুন ভবিষ্যতের দিকে তাকানো যাক। পাইন ল্যাবসের জন্য কি কি সম্ভাবনা আছে আর ঝুঁকিগুলোই বাকি? পাইন ল্যাবস যে বাজারে কাজ করে, মানে ভারতের ডিজিটাল পেমেন্ট মার্কেট, সেটার বৃদ্ধিটা একবার দেখুন। অবিশ্বাস্য। গত 5 বছরে এই বাজারটা প্রায় 5 গুণ বড় হয়েছে। এটা পাইন ল্যাবসের মতো কোম্পানির জন্য একটা দারুণ শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয়। একদিকে যেমন ডিজিটাল পেমেন্ট ভবিষ্যতে আরও বাড়বে, যা পাইন ল্যাবসের জন্য একটা বিশাল সুযোগ, তেমনি অন্যদিকে একটা বড় চ্যালেঞ্জও কিন্তু আছে।
ভারতের প্রায় ৭৬% রিটেল ব্যবসায়ী এখনও পাইন ল্যাবসের দামি সিস্টেমের বদলে কম খরচে স্ট্যাটিক কিউআর কোড ব্যবহার করতেই বেশি পছন্দ করে। এটা ওদের গ্রোথের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বেশ, এবার তাহলে আসল কথায় আসা যাক। যারা বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য আইপিওর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। আইপিওর মূল সংখ্যাগুলো হল ইস্যুর সাইজ প্রায় ৩,৯০০ কোটি টাকা। প্রতিটা শেয়ারের প্রাইস ব্যান্ড ঠিক হয়েছে ২১০ থেকে ২২১ টাকার মধ্যে। একটা লটে থাকবে ৬৭টা শেয়ার আর মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে ১৪,৮৬০ টাকা। অফারটা খুলছে ৭ই নভেম্বর আর ১৪ই নভেম্বর এটা স্টক মার্কেটে লিস্ট হবে। এখন প্রশ্ন হলো, কোম্পানি এই টাকাটা দিয়ে করবেটা কি? প্রায় ৫৩২ কোটি টাকা দিয়ে ওরা ঋণ শোধ করবে। ৭৬০ কোটি টাকা নতুন টেকনোলজি আর ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করা হবে। আর প্রায় ৭২৮ কোটি টাকা রাখা হয়েছে ভবিষ্যতে অন্য কোনো কোম্পানি কেনার জন্য। তাহলে এত কিছু জানার পর শেষ কথা কি? সূত্রগুলো কি বলছে? এই আইপিওতে কি বিনিয়োগ করা উচিত হবে? এখানে দুটো আলাদা দৃষ্টিভঙ্গি উঠে আসছে। যারা শুধু লিস্টিং গেইনের জন্য, মানে শর্ট টার্মে লাভ করতে চান, তাদের জন্য সূত্র বলছে আবেদন করা যেতে পারে, কারণ মনে করা হচ্ছে বড় প্রাতিষ্ঠানিক ইনভেস্টরদের চাহিদা থাকবে আর ডিসকাউন্টটাও একটা আকর্ষণ। কিন্তু যারা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান, তাদের জন্য একটা সতর্ক বার্তা আছে। কোম্পানির লাভের রাস্তা এখনও পরিষ্কার নয়, আর ভ্যালুয়েশনটাও কিন্তু বেশ চড়া। তাহলে যারা লম্বা সময়ের জন্য ভাবছেন তাদের কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে? প্রথমত, কোম্পানি কি ধারাবাহিকভাবে বছরে ২৫ থেকে ৩০% হারের রেভিনিউ বাড়াতে পারছে? দ্বিতীয়ত, ওদের ইবিআইডিএ মার্জিন কি ২০-২৫% দিকে এগোচ্ছে? আর সবচেয়ে জরুরি, ওরা কি সত্যিকারের লাভ করার পথে হাঁটছে নাকি পুরোটাই খাতায় কলমে? শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। পাইন ল্যাবসের এই আইপিওটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের দিনে একটা টেক কোম্পানির জন্য কোনটা বেশি জরুরি? রকেটের গতিতে গ্রোথ নাকি লাভ করার একটা পরিষ্কার রাস্তা? উত্তরটা হয়তো যার যার নিজের বিনিয়োগের দর্শনকে ঠিক করে দেবে।